ওকে, তো আমরা ক্লাস শুরু করতেছি। আপনাদের মার্কেটিংয়ের বেসিক কিছু ক্লাস অলরেডি হয়েছে, তারপরে আমি একদম শুরু থেকে চেষ্টা করব কিছু কিছু বিষয় দেখিয়ে, মানে সবগুলো বিষয়ই মোটামুটি আপনাদের অল্প অল্প পরিমাণে আইডিয়া দিয়ে সামনের দিকে চলে যেতে। আচ্ছা, তো আমরা একদম সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরি। এটা ফেসবুকের নিজস্ব একটা টুল, যেই টুলসের মাধ্যমে আপনি দেখতে পাবেন বর্তমানে ফেসবুকে অন্যান্য পেজ বা যে কোনো ডিপার্টমেন্টে বা যে কোনো বিষয়ের উপর কী কী বিজ্ঞাপন অলরেডি লাইভ আছে। যেমন এটাতে যাওয়ার জন্য আমি গুগলে সার্চ করতে পারি ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখে, অথবা আমি সিম্পলি এখানে এইভাবে সার্চ করতে পারি facebook.com/ads/library। আমি ডিরেক্টলি এই লিঙ্ক থেকেও চলে যেতে পারি। তো আমি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আসলাম। এখানে আপনি যে কোনো দেশের অ্যাড দেখতে পাবেন এবং যে কোনো মানে ক্যাটাগরি বলতে এখান থেকে অল অ্যাড, আর এখান থেকে যে কোনো কান্ট্রির অ্যাড আপনি দেখতে পাবেন। এরপরে আপনি কোন ডিপার্টমেন্টের অ্যাড দেখতে চান, মানে কোন কিওয়ার্ডের কোন ইন্ডাস্ট্রির অ্যাড দেখতে চান সেটা লিখে সার্চ করবেন। ফর এক্সাম্পল, আপনি চশমার অ্যাড দেখতে চান, সো আপনি বাংলায় চশমা লিখে সার্চ করলেন, আপনি ইংরেজিতেও লিখে সার্চ করতে পারেন। যেই কিওয়ার্ড লিখে সার্চ করবেন, যেই ওয়ার্ড লিখে সার্চ করবেন, সেই রিলেটেড অ্যাডগুলো এখানে দেখাবে। তো দেখেন, বাংলাদেশে বর্তমান সময়ে যে সকল অ্যাড চশমা ওয়ার্ডটা যে অ্যাডের ভিতরে আছে ওই সকল অ্যাড দেখাচ্ছে। অ্যাবাউট 440টা অ্যাড বর্তমানে চশমা রিলেটেড বাংলাদেশে চলতেছে। এবং দেখেন, আপনারা চশমা রিলেটেড যে অ্যাডগুলো বাংলাদেশের পাবলিক দিচ্ছে সেই বিজ্ঞাপনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে পেজের নাম, তারপরে এই যে লেখাটা, এইটাকে বলে অ্যাডের প্রাইমারি টেক্সট বা অ্যাডের কপি। এই কপি আপনারা দেখতে পাচ্ছেন বা ক্যাপশন দেখতে পাচ্ছেন, তারপর ভিডিও দেখতে পাচ্ছেন, টাইটেল দেখতে পাচ্ছেন, বাটন দেখতে পাচ্ছেন, এ টু জেড চশমা রিলেটেড যত অ্যাড বর্তমানে বাংলাদেশে চলতেছে তার প্রায় সবগুলোই আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, এই টুলসটার সুবিধা কি? এই টুলসের সুবিধা হচ্ছে আপনি যখন বিজ্ঞাপন তৈরি করতে যাবেন তখন আপনার ধারণা হবে আপনার অন্যান্য কম্পিটিটররা কী ধরনের ভিডিও ব্যবহার করতেছেন, তারা কি বলতেছেন, তারা কি কথা লিখছেন, এই জায়গায় তারা কি লিখছেন, ক্যাপশনে কি লিখছেন, এগুলো নিয়ে আপনার একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে এবং এর উপর বেস করে আপনি ওদের থেকে বেটার কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারবেন। এটা হচ্ছে এটার সব থেকে বড় সুবিধা। এইটার আরেকটা বড় সুবিধা হচ্ছে উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার ক্ষেত্রে। উইনিং প্রোডাক্ট বলতে কি? যে প্রোডাক্ট অনলাইনে অ্যাড দিয়ে বিক্রি করে বর্তমানে লাভ করা যাচ্ছে এইরকম প্রোডাক্ট। যেমন কথা আপনি চশমা লিখে সার্চ করলেন, বা ধরেন ইন জেনারেলি আপনি ব্যবসা নতুন শুরু করবেন, আপনি অ্যাকচুয়ালি জানেন না আপনি কি প্রোডাক্ট সেল করবেন, তখন আপনি প্রোডাক্টের আইডিয়া পাওয়ার জন্য এই টুলটা বেশ ভালো কাজে আসবে। যেমন সাধারণত যারা অনলাইনে বিজ্ঞাপন দেয়, যারা সেলস ক্যাম্পেইন দেয়, এদের অধিকাংশেরই বিজ্ঞাপনের ভিতরে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে। যাদের ওয়েবসাইটের লিঙ্ক বিজ্ঞাপনের ভিতরে দেওয়া আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্কে সাধারণত একটা কথা কমন থাকে, www। আমার কথা বুঝতে পারতেছেন? অথবা এই কথাটাও কমন থাকে যে অর্ডার করতে। কেন? কারণ সাধারণত মানুষজন এরকম লিখে অর্ডার করতে মেসেজ করুন, অর্ডার করতে এখানে ক্লিক করুন, অথবা লেখা থাকে বিস্তারিত জানতে মেসেজ করুন, বিস্তারিত জানতে ক্লিক করুন। অর্ডার করতে এবং বিস্তারিত জানতে এই দুইটা কথা একেবারেই কমন, তাই না? সো আমরা যদি এখানে এই কমন কিওয়ার্ড দিয়ে সার্চ দেই, যেমন কথার কথা আমি এখানে যদি লিখি অর্ডার করতে লিখে যদি আমি সার্চ করি, দেখেন মোটামুটি 49,000 অ্যাড বর্তমানে ফেসবুকে চলতেছে, যারা এই কিওয়ার্ডটা তাদের লেখার মধ্যে আছে অর্ডার করতে। বুঝতে পারছেন? তার মানে বুঝতেছেন ফেসবুকের কম্পিটিশন। বাংলাদেশে প্রতিদিন ধরেন 1 কোটি লোক ফেসবুক ব্যবহার করে বা 2 কোটি লোক, 49,000-এর বেশি অ্যাড ফেসবুকে বর্তমানে চলতেছে। তার মানে এই 49,000 অ্যাডের ভিড়ে আপনার জন্য একটা নতুন জায়গা করে নেওয়া খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। যাই হোক, তো আমরা দেখেন এখন
যখন আমরা অর্ডার করতে লিখলাম তখন আমরা গণহারে বাংলাদেশের বিভিন্ন অ্যাডের আমরা সাজেশন পাচ্ছি না। দেখেন কি কি প্রোডাক্ট এখানে, দেখেন ইলিশের ডিমের শুটকি, ওকে। তারপরে এটা কি গুগল ভিউ 3 কম্বো বিক্রি করতেছে, ওকে। গ্যাস্ট্রিকের সমস্যা, ওকে। ওজন কমানোর মহা ঔষধ গেঞ্জি, ওকে। তারপরে এখানে অনেক অ্যাডাল্ট প্রোডাক্টও আছে। তারপর এখানে জিন্স প্যান্ট, এটা আবার কি ইঁদুর মারার ওষুধ নাকি, কোয়েলের খামার, ঠিক আছে, ওকে। তারপরে কোরিয়ান স্কিন কেয়ার, এটা কি মাসাজ, পিঠে ব্যথা। তারপরে এটা কি হাবিজাবি, দেখেন ভ্যারাইটি রকমের প্রোডাক্টের আইডিয়া পাচ্ছেন না? আচ্ছা, এবার যদি আমি আপনাকে বলি, সাধারণত দেখেন প্রত্যেকটা অ্যাডের শুরুতে এখানে সেগমেন্টেশন করে দেওয়া আছে এই অ্যাডটা কবে শুরু করা হয়েছে, দেখা যাচ্ছে। দেখেন এটা সেপ্টেম্বর মাসে শুরু করা হয়েছে। আচ্ছা, আমরা যদি ফিল্টার করতে পারি যে যেই অ্যাডটা আরো 3 মাস আগে শুরু করা হয়েছে বাট এখনো অ্যাক্টিভ আছে, মানে এখনো অ্যাড দেয়া হচ্ছে, এই ধরনের অ্যাড দেওয়ার মানে কি বোঝায়, যে এই প্রোডাক্টটা এখনো বিক্রি হচ্ছে। যদি এই প্রোডাক্টটা এখনো বিক্রি না হতো তাহলে 3 মাস ধরে মানুষ কি এই অ্যাডটা কন্টিনিউয়াসলি দিয়ে যেত? তার মানে এখানে দেখেন ফিল্টার অপশন আছে, ফিল্টার যান, এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ তো ডেফিনেটলি অল ল্যাঙ্গুয়েজ, অ্যাডভার্টাইজার অল অ্যাডভার্টাইজার, ওকে। প্ল্যাটফর্ম অন প্ল্যাটফর্ম, এখানে দেখেন স্ট্যাটাস অ্যাক্টিভ, অর্থাৎ যেই অ্যাডটা এখন অ্যাক্টিভ আছে, এবং ইমপ্রেশন বাই ডেট ফ্রম, এইখানে আপনি 3 মাস আগে 2 মাস আগে আপনার ইচ্ছা মতো ধরেন, এখন তো 2018 লিখে দিছে 2025, এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, তো সেপ্টেম্বরের জাস্ট 2-3 দিন আগে, 2-3 মাস আগে ধরেন জুন মাস থেকে, হ্যাঁ জুন মাস থেকে, যে দেখেন আফটার জুন 1, জুন মাস থেকে, আমি এখানে জুন 1, তো আমি এখানে জুনের 30 তারিখ দিই, জুন 1 থেকে জুনের 30 তারিখ, ভালো করে বুঝছেন, জুনের 1 থেকে জুনের 30 তারিখ থেকে যেই সকল অ্যাড রান করা শুরু করছে বাট এখনো অ্যাক্টিভ আছে তাদেরকে আমি চাই। কথা কি বুঝতে পারতেছেন? অ্যাপ্লাই টু ফিল্টার্স। এবার দেখেন এখানে 3600 অ্যাড এমন আছে যারা এই বছর জুনের 1 তারিখ থেকে জুনের 30 তারিখের মধ্যে ফেসবুকে অ্যাড দেওয়া শুরু করছে, কিন্তু এখনো পর্যন্ত তারা অ্যাড দিয়ে যাচ্ছে। তার মানে কি, দেখেন এটা সেপ্টেম্বর মাস, জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর, প্রায় 3-4 মাস ধরে তারা এই বিজ্ঞাপনটা ফেসবুকে চালাচ্ছে। তার মানে আমরা কি বুঝি, এই প্রোডাক্ট নিশ্চয়ই সেল হচ্ছে, প্রফিট হচ্ছে। তার মানে আমি যদি তার থেকে ভালো ব্র্যান্ডিং করতে পারি, তার থেকে যদি বেটার কিছু করতে পারি, তাহলে আমিও এই সেম প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলে বিক্রি করার চান্স আছে। বুঝতে পারতেছেন? দেখেন পাঞ্জাবি মেন স্টাইল মার্ট, এই অ্যাডটা জুন মাস থেকে শুরু হয়েছে, এখনো চলতেছে। তার মানে এখনো এই প্রোডাক্ট চলে। এইটা কি এটা কি টুথপেস্ট, প্রোবায়োটিক টুথপেস্ট, দেখছেন এটা এখনো চলতেছে। ধুতি কটন কাপড়ের পাঞ্জাবি চলতেছে, ফাইন। এইটা কি প্রোডাক্ট, ঘি, এটাও চলতেছে। হোম ডেকোর আইটেম, এটাও চলতেছে। এটা কি শশার বীজ বিক্রি করতেছে, মেবি শশা বা এরকম কিছু বীজ, ফাইন, এটাও চলতেছে, বীজ চলতেছে। এটা কি হাঁস মুরগির ডিম, ও ইনকিউবেটর মেশিন চলতেছে। এটা কি শক্তিশালী নির্ভরযোগ্য ফিচার, স্মার্টফোনের পাশাপাশি কি জিনিস জানি না, ও আচ্ছা নোকিয়া ফোন, মানে মেবি চাইনিজ ফোন। তারপরে এইটা কি নেপিয়ার ঘাস বীজ চলতেছে। তার মানে আপনারা নতুন নতুন প্রোডাক্টের আইডিয়া পাচ্ছেন। তার মানে এই প্রোডাক্টগুলো কিন্তু এটা প্রুভেন যে সেল হচ্ছে। সেল না হলে কেউ 4 মাস ধরে অ্যাড দেয় না। 4 মাস লসে অ্যাড দেওয়া কঠিন ব্যাপার না। তার মানে এই প্রোডাক্ট সেল হচ্ছে। এখন আপনি যদি এর থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, বা এর থেকে বেটার মার্কেটিং করতে পারেন, বেটার প্রাইস অফার করতে পারেন, অর্থাৎ কাস্টমারকে এমন কোনো কারণ দিতে পারেন যেই কারণে কাস্টমার তার কাছ থেকে না কিনে আপনার কাছ থেকে কিনবে, তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্ট দিয়েও ব্যবসা শুরু করতে পারবেন। বুঝতে পারছেন? সো অ্যাড লাইব্রেরি মূলত আমাদের সব থেকে বেশি কাজে লাগে প্রোডাক্টের আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে। এছাড়াও
আপনি কোনো স্পেসিফিক পেজ কি অ্যাড দিচ্ছে সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন ধরেন আপনি জানতে চান, আপনি মধু বিক্রি করা শুরু করলেন, এখন আপনার কম্পিটিটর হচ্ছে ঘরের বাজার। এখন ঘরের বাজার কি বিজ্ঞাপন দিচ্ছে সেটাও আপনি এখানে ঘরের বাজার লিখে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা আপনি সিম্পলি ফেসবুকে যে ঘরের বাজারের পেজ আছে ধরেন আমি আসোনা ফাউন্ডেশন ভিডিও দেখি যে আসোনা ফাউন্ডেশন কি অ্যাড দিতেছে। আমি যে কোনো একটা পেজ ওপেন করছি, এখানে যে কোনো পেজে আপনি যাওয়ার পরে সেটার অ্যাবাউট সেকশনে ক্লিক করবেন। অ্যাবাউট সেকশনে ক্লিক করে পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করবেন। পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করার পর সি অল এখানে ক্লিক করবেন। আচ্ছা, সি অলে যাওয়ার পরে নিচের দিকে গেলে দেখবেন গো টু অ্যাড লাইব্রেরি, এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন অ্যাড লাইব্রেরিতে আসোনা ফাউন্ডেশনের পেজের নাম লিখে সার্চ করা হবে এবং ফাউন্ডেশন কি অ্যাড বর্তমানে রান করতেছে সেটা আপনারা দেখতে পাবেন। তবে এখানে একটা ব্যাপার আছে, এখানে আপনারা যে অ্যাডগুলো দেখতেছেন সবগুলো অ্যাডই মূলত দেখায় না। কখনো কখনো কিছু রেজাল্ট ওলটপালট করে ফেসবুক দেখায়, এটা খুবই স্বাভাবিক। তবে আপনারা একটা আইডিয়া পাবেন ওভারঅল যে অমুক পেজ কি বিজ্ঞাপন এই মুহূর্তে রান করতেছে। বুঝতে পারছেন? ওকে, তো এই গেল ফেসবুকের অ্যাড লাইব্রেরি। এবার আমরা চলে আসি সেলস ফানেল। সেলস ফানেল নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো সেলস ফানেল হচ্ছে যেটা আমরা আগেও বলেছি, আমি জাস্ট একটু সংক্ষেপে শেষ করে দিতে চাই। সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে নতুন মার্কেটে ব্যবসা করতে নামবেন, তখন আপনাকে কেউ চেনে না। আপনি তখন যদি হুট করে এই প্রোডাক্টটা বিক্রির জন্য ফেসবুকে অ্যাড দিয়ে দেন, খুব বেশি মানুষ আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট দেখাবে না, আপনার লাভ করার চান্স খুবই কম। তার জন্য আমরা কি মেথড ফলো করি? আমরা ফানেল মেথড ফলো করি। কিভাবে? আমরা প্রথমে মানুষদেরকে প্রোডাক্ট বিক্রি না করে ওই প্রোডাক্ট রিলেটেড মানুষের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানমূলক কন্টেন্ট তৈরি করি। ভিডিও হোক, ছবি হোক, বই হোক, যেটাই হোক, সেই কন্টেন্ট তৈরি করে পাবলিককে ফ্রিতে আমরা প্রোভাইড করি। সেখান থেকে যে সকল পাবলিক সেই কন্টেন্টগুলো দেখে বা সেই কন্টেন্টে ইন্টারেস্ট দেখায়, সেই ইন্টারেস্ট যারা দেখাইছে তাদেরকে মূলত আমরা টার্গেট করে আমাদের প্রোডাক্ট বিক্রির জন্য অ্যাড দিই। তখন দেখা গেছে যেহেতু পাবলিক অলরেডি আমাকে একবার দেখছে বা কয়েকবার দেখছে, দ্যাটস ওয়াই আমি বিজ্ঞাপন দিলে খুব সহজে কাস্টমার আমার প্রোডাক্টটা পারচেজ করে ফেলে। ক্লিয়ার? এইটাকে বলে সেলস ফানেল। যেমন দেখেন, আপনি একজন অপরিচিত কাস্টমার, ধরেন আপনি সাবান বিক্রি করতে চান। এখন সাবানের মার্কেটে আপনাকে বা আপনার ব্র্যান্ডকে কেউ কি চেনে? চেনে না। এখন আপনি যখন সাবান বিক্রি করবেন, আপনাকে একটা সাবান সব কাজ করে এইরকম অ্যাড দিলে হবে? যেমন আপনারা লাইফবয় সাবানকে কিসের জন্য চেনেন? জীবাণু। লাইফবয়ের নাম দেখলে আপনাদের জীবাণুর কথা মনে পড়ে। লাক্স কি জীবাণু মারে না? লাক্স দেখলে কি জীবাণুর কথা মনে পড়ে? লাক্স দেখলে কিসের কথা মনে পড়ে? সুগন্ধ, বিউটি, তাই না? আশ্চর্যজনকভাবে দুইটাই ইউনিলিভার কোম্পানির সাবান। বুঝতে পারছেন? অথচ মানুষ মনে করে দুইটা দুই কোম্পানির সাবান। সো দুইটাই সাবান। ঠিক একইভাবে বড় বড় কোম্পানিগুলো জানে যে একই প্রোডাক্ট সবার জন্য হয় না। ইভেন মধুও যদি আপনি বেচতে যান, আপনি যদি মনে করেন সবার কাছে মধু বেচবেন, তাহলে আপনি মার্কেটে কম্পিটিশনে টিকে থাকতে পারবেন না। কারণ মধুর মার্কেটে রাজত্ব করতেছে জামশেদ মজুমদার। জামশেদ মজুমদারের সাথে কম্পিটিশনে টিকে থাকা এত সহজ না। তখন আপনাকে কি করা লাগবে? একটা নির্দিষ্ট নিশকে ফোকাস করতে হবে। নির্দিষ্ট নিশ কি? যেমন ধরেন আপনি শুধুমাত্র বাচ্চাদের জন্য স্পেশালাইজড হানি তৈরি করেন, আপনি শুধুমাত্র ডায়াবেটিসের রোগীদের জন্য স্পেশালাইজড মধু বিক্রি করেন, এইরকম একটা নিশ মার্কেট। ঠিক একইভাবে যখন আপনি সাবান বিক্রি করতে যাবেন, আপনি জীবাণুর জন্য স্পেশালাইজড সোপ। আবার কিছু কিছু সাবান আছে, লাক্সের 10 টাকা দামের সাবান, বিউটি হইলে কি হবে? ওইটার মেইন ব্যবহার কিসে হয়? হোটেলে হাত ধোয়ার কাজে। আপনারা হোটেলে খাইতে গিয়ে দেখছেন না, ছোট ছোট 10 টাকার সাবান ইউজ করে? ওইটা লাক্স ইচ্ছা করে ওই জন্যই বানায় রাখছে, ওই জন্য ইউজ করুক, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন?
তো আপনি যখন সাবানের ইন্ডাস্ট্রিতে যাবেন আপনাকে ফিক্স করা লাগবে, যেমন আমি এটা জীবাণুর জন্য বানাচ্ছি, অথবা এই সাবান শুধু হোটেলের জন্য, এই সাবান শুধু বিউটি সোপের জন্য। যখন এরকম তৈরি করবেন তখন ওই ইন্ডাস্ট্রির কেউ যারা কাস্টমার আছে আপনাকে চেনে না। আপনাকে কিভাবে চিনাইতে হবে? তখন আপনাকে এই সাবান, এই বিউটি রিলেটেড মানুষদেরকে, যদি আপনি বিউটি সোপ বানান, বিউটি রিলেটেড পাবলিককে প্রচন্ড লেভেলে অনেকগুলা টিপস পাবলিককে ফ্রিতে দিতে হবে, যে কিভাবে বিউটি মেনটেন করবেন, কিভাবে মেকআপ করবেন, হ্যান্ড করবেন, তেন করবেন, বিভিন্ন ধরনের টিপস আছে। মানুষ এই রিলেটেড যে সকল প্রবলেম ফেস করে তাদের প্রতিদিনের জীবনে, সেই প্রবলেমগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে ফাইন্ড আউট করবেন, সেই গ্রুপেই আবার আপনার কন্টেন্টগুলো পোস্ট করবেন, আপনার চ্যানেলে কন্টেন্ট পোস্ট করবেন। এইভাবে মানুষ আস্তে আস্তে আপনাকে বা আপনার ব্র্যান্ডকে চেনা শুরু করবে। কি হিসেবে? সাবান বিক্রেতা হিসেবে চেনা শুরু করবে, তাদের একজন হেল্পিং হ্যান্ড হিসেবে। আপনার ব্র্যান্ড খুবই তাদেরকে কেয়ার করেন, তাদেরকে হেল্প করেন এইভাবে। এখন মাস মার্কেটে সব থেকে বেশি অডিয়েন্সের কাছে যখন আপনি হেল্পমূলক কন্টেন্ট দিলেন, এই এরিয়াটা হচ্ছে টফু, এটাকে বলে টপ অফ দ্য ফানেল। এটা একটা ফানেলের পার্ট, আপনার একটা প্ল্যানের পার্ট। আপনি মানুষকে বিনা কারণে হেল্প করেন নাই, এটা আপনার একটা প্ল্যান। তাদেরকে যে আপনি হেল্পিং কন্টেন্ট দিলেন, এই টফু, টপ অফ দ্য ফানেল, অর্থাৎ টপ অফ দ্য ফানেলের সব থেকে বেশি লোক আছে সাধারণ জনতা। তাদেরকে যখন আপনি এরকম হেল্পিং কন্টেন্ট প্রোভাইড করলেন, তখন তাদের মধ্যে অল্প কিছু লোক, ধরে নিলাম আপনি 10 লক্ষ মানুষকে টার্গেট করে হেল্পিং কন্টেন্ট দেওয়া শুরু করলেন, সেখান থেকে কিছু কিছু লোক, 1 লক্ষ লোক আপনাকে চিনল। বুঝতে পারছেন? এইবার তাদের কাছে সাবানের একটা স্যাম্পল বিক্রি করতে পারেন, ছোট একটা স্যাম্পল, যে নাও আজকের জন্য 30 টাকার সাবান 15 টাকায় চেক করে দেখো, বা একটা বড় ডিসকাউন্ট দিলেন। তখন কি হবে? যেহেতু তারা অলরেডি আপনার প্রতি একটা পজিটিভ ইমেজ রাখে, অনেকেই আপনার প্রোডাক্ট অর্ডার করবে। যখন নিয়ে, এটাকে বলে মিডল অফ দ্য ফানেল বা মফু, যখন আপনার কাছ থেকে এটা নিবে, নেয়ার পরে সে যখন উপকৃত হবে, তখন আপনি যখন ফাইনালি আপনার যে সাবানের অফার পাবলিকের কাছে দিবেন, তখন তারা আপনার মেইন সাবানটাই অর্ডার করা শুরু করবে, এবং আস্তে আস্তে দেখা গেছে লাক্সকে বাদ দিয়ে আপনার সোপ ব্যবহার করা শুরু করবে। কিন্তু আপনি যদি শুরুতেই তাদেরকে এরকম একটা সোপ নিয়ে এসা পাবলিককে বলতেন যে আমার সাবান ভালো, অনেক কোয়ালিটিফুল, তুমি কেনো, তো পাবলিক কি লাক্স বাদ দিয়ে সেটা কিনতো? এত সহজ না। আচ্ছা, যারা ফাইনালি আপনার কাস্টমার হবে তারা হচ্ছে বফু, এদেরকে বলা হয় বটম অফ দ্য ফানেল। জেনারেলি আমরা 3টা ধাপ থাকে ফানেলের, তো আমাদের 3টা ধাপ দরকার নাই, 2টা ধাপই যথেষ্ট, সেটা হচ্ছে টপ আর বটম। টপ অফ দ্য ফানেলে আমরা পাবলিককে প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা করব, প্রচুর কন্টেন্ট দিব যেটা পাবলিকের উপকার হবে। পাবলিক ফ্রিতে কন্টেন্ট পাইতে পাইতে আমাদের প্রতি একটা পজিটিভ ধারণা রাখবে। দেন যখন সে দেখবে আমাদের কোনো প্রোডাক্ট আছে, তখন সে সহজে আমাদের সেই প্রোডাক্ট কিনতে আগ্রহী হবে। ওকে, এইটাই হচ্ছে মূলত ফানেলের ধারণা। আচ্ছা, এরপর আসা যাক সোট অ্যানালাইসিস সম্পর্কে। সোট অ্যানালাইসিস অত্যন্ত পাওয়ারফুল একটা বিষয়। সেটা হচ্ছে আপনি যখন কোনো কোম্পানিতে জব করতে যাবেন, ধরেন এখান থেকে বের হয়ে যে কোনো একটা কোম্পানিতে জবে ঢুকলেন, আপনাকে মার্কেটিংয়ের দায়িত্ব দেওয়া হইল। মার্কেটিংয়ের দায়িত্ব দেওয়ার পর আপনি সেখানে গিয়ে কি করবেন? আপনার প্রথম কাজ কি হবে? আপনার প্রথম কাজ হবে সোট অ্যানালাইসিস করা। সোট অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কোম্পানি বর্তমানে কি অবস্থায় আছে এবং আপনার কোম্পানির কোথায় প্রবলেম আছে, কোনটাকে সমাধান করা লাগবে। বুঝতে পারতেছেন? প্রথমে আপনাকে চিন্তা হবে আপনার কোম্পানির কম্পিটিটর কারা। কম্পিটিটর মানে কি? প্রতিযোগী। মানে এটা আপনি আপনার বসকে জিজ্ঞেস করলেই বলে দেবে যে আপনার কোম্পানির মেইন কম্পিটিটর কারা। যেমন লাক্সও একটা সাবান, লাইফ বয়ও একটা সাবান, দুইটাই তো সাবান। তারা কি একে অপরের প্রতিযোগী? না, অথচ দুইটাই কিন্তু সাবান। ঠিক একইভাবে দেখেন, এইরকম একটা টেকনিক যে আপনিও মধু বেচেন, জামশেদ মজুমদারও মধু বেচেন, দুইজনই যখন সাধারণ মধু বিক্রেতা, তখন আপনি এবং সে কি প্রতিযোগী? অবশ্যই প্রতিযোগী। দুইজনই সাধারণ মধু বিক্রেতা, কিন্তু আপনি বেচেন স্পেশালাইজড বাচ্চাদের মধু, জামশেদ মজুমদার কি স্পেশালাইজড বাচ্চাদের মধু বেচে? তখন কি আপনার প্রতিযোগী?
তার মানে বুঝতেছেন, একই প্রোডাক্ট হওয়ার পরেও নিজে শুধুমাত্র একটা স্পেসিফিক নিশকে টার্গেট করার মাধ্যমে আপনি প্রতিযোগিতার ভিড়েও নিজের জন্য আলাদা একটা জায়গা তৈরি করতে পারেন। আপনার সেল হয়তো কম হবে, কিন্তু সেল কম হইলেও আপনি সেল পাবেন, আপনি আস্তে আস্তে ব্র্যান্ড হবেন, পরবর্তীতে আপনি অন্যান্য নিশে ঢুকতে পারবেন। কিন্তু আপনি যদি গণহারে সবার জন্য মধু নিয়ে এসে মার্কেটিং করা শুরু করেন, জামশেদ মজুমদার বা অন্যান্য যারা বড় বড় মধু বিক্রেতা আছে তাদের ধাক্কায় কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাবে না। বুঝতে পারছেন? তো আপনাকে প্রথমে আপনার কোম্পানিতে গিয়ে প্রতিযোগী কারা তাদেরকে আইডেন্টিফাই করা লাগবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক প্রতিযোগী আপনাকে বুঝতে হবে যে বস আমরা প্রোডাক্ট কার জন্য বানাই। যদি বস বলে সবার জন্য বানাই, ওকে ফাইন, সবার জন্য বানাই, তাহলে আপনার প্রতিযোগী কারা? এই পেজ, এই কোম্পানি আমার প্রতিযোগী। আপনি নিজেও একটু রিসার্চ করবেন, ফেসবুকে দেখবেন, অ্যাড লাইব্রেরিতে আপনার প্রোডাক্ট লিখে সার্চ করবেন, তাহলেই তো দেখবেন যে কারা কারা এই রিলেটেড প্রোডাক্ট ফেসবুকে অ্যাড দিয়ে বিক্রি করে। প্রতিযোগীদের লিস্ট করবেন, এরপর আপনি সোট অ্যানালাইসিস করবেন। দেখেন, প্রথম যে অ্যানালাইসিস সেটা হচ্ছে স্ট্রেংথ, শক্তি। আপনার কোম্পানির শক্তি কোথায়? মানুষ কেন আপনার কোম্পানির প্রোডাক্ট সেল করে, আপনার কোম্পানি কেন অন্যদের থেকে আলাদা, সেই বিষয়গুলো লিস্ট ডাউন করবেন। এটা হচ্ছে প্রথমে আপনার কোম্পানির শক্তি। দ্বিতীয়ত হচ্ছে আপনার কোম্পানির দুর্বলতা। আপনার কোম্পানির দুর্বলতাটা কোথায়? ঠিক আছে, যে আপনি কোন কোন বিষয়ে দুর্বল, আপনি চাইলেও সেটা ইমপ্রুভ করতে পারতেছেন না, সেই বিষয়গুলো নোট ডাউন করবেন। থার্ড হচ্ছে আপনার কোম্পানির অপরচুনিটি, সুযোগ। সুযোগ কোথায়? সুযোগ কি? যেমন আপনার যারা কম্পিটিটর আছে তারা কি কি ভুল করতেছে, সেইটাই আপনার সব থেকে বড় সুযোগ। বুঝতে পারতেছেন? যেমন জামশেদ মজুমদারের কি কি দুর্বলতা আছে, সেইটা অন্যান্য মধু বিক্রেতাদের জন্য সুযোগ না? তারা যদি সেই দুর্বল পয়েন্টগুলোকে শক্তিশালী হয়ে অ্যাড দিতে পারে, তাহলে পাবলিক দেখবে জামশেদ মজুমদারের তো এই নাই, ঘরের বাজারের এগুলো নাই, ওনার আছে, তার মানে ঘরের বাজার থেকে এবার ওনাদের কাছে যাই। এটা হবে না? যেমন ধরেন স্যামসাং মোবাইল অনেক ভালো, কথার কথা, কিন্তু তাদের একটা বড় দুর্বলতা আছে, যদিও বাস্তবে আছে কিনা জানি না, ধরে নিলাম যে তাদের মোবাইলে ব্যাটারি কম, ব্যাটারি ছোট। এখন কেউ যদি ওইরকম লেভেলের কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করে, ওইরকম ব্র্যান্ডিং করে, এবং ব্যাটারি যদি খুব ভালো মানের ইউজ করে এবং মার্কেটিং করে, তাহলে তার যারা ব্যাটারি নিয়ে প্রবলেমে আছে তারা তাদের মোবাইলে শিফট করবে না? হয়তো স্যামসাং এর 100% কাস্টমার তো আর ব্যাটারি নিয়ে প্রবলেমে নাই, হয়তো 0.5% কাস্টমার ব্যাটারি নিয়ে প্রবলেমে আছে, তাদের একটা ভালো পার্সেন্টেজ ওই নতুন কোম্পানির কাছে শিফট করবে না? বুঝতে পারতেছেন? তার মানে আপনার কম্পিটিটরের যে দুর্বলতা সেইটা আপনার শক্তি। সেই দুর্বল পয়েন্টগুলোকে নোট ডাউন করবেন। এটা হচ্ছে আপনার অপরচুনিটি। ফাইনাল হচ্ছে থ্রেট। আপনার বিজনেসে কি এমন ঘটলে আপনার বিজনেস বন্ধ হয়ে যেতে পারে সেটা লিস্ট আউট করবেন। বুঝতে পারছেন? যে এমন কিছু কারণ ঘটতে পারে যেটা হইলে আপনার ব্যবসা শাটডাউন, ক্লোজ হয়ে যেতে পারে, সেগুলো লিস্ট ডাউন করবেন। যখন আপনি এই 4টা জিনিস খাতায় লিখবেন, একদম লিখিত আকারে নোট ডাউন করবেন, তখন আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে আপনার কোম্পানির জন্য এখন আপনার কি করতে হবে। যেমন আপনার যদি দুর্বল পয়েন্ট এইটা হয়, আপনি গণহারে সবার কাছে প্রোডাক্ট বেচতেছেন, তাহলে আপনাকে এবার অ্যাকশন নিতে হবে। বসকে বলতে হবে, বস গণহারে সবার কাছে প্রোডাক্ট বিক্রি করলে কাজ হবে না, আপনি ফাইন্ড আউট করতে হবে আমাদেরকে আমরা কার কাছে প্রোডাক্ট সেল করব। যদি এটা আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা তার জন্যই প্রোডাক্ট বানাবো, তার জন্যই মার্কেটিং করব, মার্কেটে আমাদের পজিশনিং হবে অমুক গ্রুপের জন্য স্পেশালাইজড আইটেম, আর কারোর জন্য না। যেমন আমি একটা এক্সাম্পল প্রায়ই দেই, জুতা যদি আপনি বিক্রি করেন, এখন যদি আপনি জুতার একটা ব্র্যান্ড করতে চান, বিভিন্ন ভ্যারাইটি আইটেমের জুতা নিয়েই তো ব্র্যান্ড শুরু করবেন, তাই না? কিন্তু এই কাজটা যদি করেন, তাহলে আপনি আমাকে বলেন তো, মানুষ অ্যাপেক্সের জুতা কিনে, লট্টোর জুতা কিনে, বাটার জুতা কিনে, এগুলোর জুতা বাদ দিয়ে আপনার কাছ থেকে জুতা মানুষ কেন কিনবে? ধরেন আমি বা কেন কিনবো আপনার কাছ থেকে জুতা? কোনো কারণ আছে? তাহলে আপনি একটা কমন, মানে একটা জেনারেলাইজড বিজনেসে ঢুকে গেলেন না? তাহলে আপনি মার্কেটে জায়গা করতে পারবেন না এত সহজে। আপনাকে স্পেশালাইজড জুতা বানাইতে হবে। জুতার আবার স্পেশালাইজড কি? কথা আপনি ডায়াবেটিস রোগীদের জন্য তাদের পা যেন কেটে না যায়, তাদের পা ফ্রেন্ডলি সফট জুতা তৈরি করেন।
এটা আপনার স্পেশালাইজড জুতা। ধরে নিলাম আপনি রিক্সাওয়ালাদের জন্য বা যারা বেশি দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ির কাজ, তাদের জন্য স্পেশালাইজড জুতা তৈরি করেন। ধরে নিলাম আপনি মোটরসাইকেলওয়ালাদের জন্য ভালো গ্রিপ আছে, তলায় ভালো গ্রিপ আছে, পিছলে যাবে না হঠাৎ করে, এইরকম জুতা তৈরি করেন। আপনি এইটারই এক্সপার্ট, আর কোনো কিছু না। আপনার মাসে 2 কোটি টাকা সেল করার দরকার নাই, আপনি মাসে 500 জোড়া জুতা সেল করবেন শুধু মোটরসাইকেলওয়ালাদের কাছে। যখন আপনি এইরকম স্পেশালাইজড জুতা বানানো শুরু করবেন, তখন কি আপনি অ্যাপেক্সের সাথে কম্পিটিশন করতেছেন? যখন একজন মোটরসাইকেলওয়ালা সে যখন সাধারণ লেভেলে জুতা কেনার কথা চিন্তা করবে, সে অ্যাপেক্সে ঠিকই যাবে, কিন্তু সে মোটরসাইকেল চালানোর কথা মাথায় রেখে যখন জুতা কেনার কথা চিন্তা করবে এবং আপনার ফেসবুকের অ্যাড দেখবে, তখন সে আপনাকে কনসিডার করার ট্রাই করবে যে এরা মোটরসাইকেলের জন্য স্পেশালাইজড জুতা তৈরি করে। বুঝতে পারতেছেন? আমি বারবার এই জিনিসটা বলতেছি এই জন্য যে আপনারা জেনারেলাইজড বিজনেস করবেন না, আপনারা স্পেশালাইজড বিজনেসের দিকে ফোকাস করবেন। তাহলেই কেবলমাত্র নির্দিষ্ট শ্রেণীর কাস্টমার সহজে পাবেন। নয়তো মার্কেটের বর্তমানে যেই অবস্থা, আপনি যাই বিক্রি করতে যান না কেন, ম্যাক্সিমাম টাইম আপনাকে কম্পিটিশন খেয়ে ফেলবে। কারণ আপনি চাইলেই, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে, আপনি চাইলেই 2 নাম্বারি করে চাপা মাইরা হারাম ব্যবসা করতে পারবেন না। কিন্তু মার্কেটে এরকম শত শত লোক কইরা আছে যার হালাল হারাম দেখার টাইম নেই। সে আপনার প্রোডাক্ট 2 নাম্বারি কইরা চাপা মাইরা মিথ্যা কথা বইলা বিক্রি করে আপনাকে মার্কেট থেকে আউট করে দিবে। এমন না যে সে হারাম বইলা অনেকদিন টিকা থাকবে, পারবে না, কিন্তু সেও কিন্তু মার্কেটে টিকা থাকবে না। সেও লস টস দিয়া বাপের জমি টমি বেচা টাকা পয়সা শেষ করে সেও কিন্তু এক সময় শেষ, দেউলিয়া। কিন্তু ততদিনে আপনিও দেউলিয়া। বুঝতে পারছেন? এরকম কেউ না কেউ মার্কেটে সারা বছরই থাকে। যে ব্যবসা করতে আসে নাই, সে ব্যবসার কিছু বুঝে না, সে আসছে মার্কেট ধ্বংস করতে। এইটাকে সেফগার্ড দিতে হলে আপনাকে স্পেশালাইজড বিজনেস করতে হবে এবং সবার কাছে বেচার ধান্দা, সবার কাছে বেচার চিন্তা বাদ দিতে হবে। শুধুমাত্র কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছেই বেচবেন, প্রোডাক্টের কোয়ালিটি ভালো করবেন, ব্র্যান্ডিং ভালো করবেন, মানুষকে হেল্প করবেন, তাহলে আপনি ধীরে ধীরে ব্র্যান্ড হয়ে উঠবেন। আর যখন আপনি ধীরে ধীরে ব্র্যান্ড হয়ে উঠবেন, তখন যে কেউ আইসাই হুট করে আপনাকে মার্কেট থেকে উৎখাত করতে পারবে না, সস্তায় বেচলেও পারবে না। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে SWOT অ্যানালাইসিস। এরপর হচ্ছে আইডা প্রিন্সিপাল। আইডা প্রিন্সিপালটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে আমরা যে বিজ্ঞাপনটা তৈরি করব, বিজ্ঞাপনের মুখের ভাষা আমাদের কেমন হওয়া উচিত, বা বিজ্ঞাপনের লেখা কেমন হওয়া উচিত। যেমন যে কোনো বিজ্ঞাপনের প্রথম ধাপ হওয়া উচিত অ্যাটেনশন, এ ফর অ্যাটেনশন, মানুষের অ্যাটেনশন নিয়ে নেওয়া। এখন এটা আপনি কিভাবে নেবেন, এটা আপনার দায়িত্ব। প্রথম 1 সেকেন্ডের মধ্যে মানুষের অ্যাটেনশন নিতে হবে। যেমন আপনার নাম মাসরুর, ধরুন মাসরুর ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির দিনে তার কাছে ছাতা নাই, বাজার টাজার করছে, বাজার করে বাজারের 2টা ভারী ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাইটা যেতেছে, বৃষ্টি, রাস্তার লোকজন নয়, এখন রিক্সাওয়ালা যাইতেছে একজন। আচ্ছা, এখন রিক্সাওয়ালা যদি মাস্টার ভাইকে ও ভাই বলে ডাক দেয় যে ও ভাই শোনেন, মাস্টার ভাই তাকাবে? তাকাইতেও পারে, নাও তাকাইতে পারে। তাকানোর চান্সও আছে, যেহেতু সে ভাই, বোন তো আর না, কিছুটা চান্স আছে, আছে না? আচ্ছা, যদি ও বোন বলে ডাক দিত তাহলে মাস্টার ভাই তাকাইতো? তাকাইতো না। আচ্ছা, ও ভাই বলে ডাক দিলে কিছুটা তাকানোর চান্স আছে, অর্থাৎ অ্যাটেনশন কিছুটা যাওয়ার চান্স আছে, রাইট? ওকে, যদি এরকম বলে মাস্টার ভাই, তখন কি করবে? অ্যাটেনশন অলমোস্ট 100% হয়ে যাবে না? যদি এমন হয় সে কোনো ভিড়ের মধ্যে যাইতেছে, ভিড়ের মধ্যে 3 জন মাস্টার আছে, কেউ একজন আন্দাজে ডাক দিয়েছে মাস্টার ভাই বইলা, তাহলে মিনিমাম 3 জন তাকাবে না? এরকম একটা মুভিতে বলছিল যে রাজনৈতিক নেতা আপনার ক্যাম্পেইন করতে গেছে, শিক্ষা দিছে যে আপনি এমনি ভিড়ের মধ্যে অমুক নাম ধরে ডাক দিয়া বলবেন কি অবস্থা, সংসার কেমন চলতেছে, মানে নির্বাচনী প্রচারণার সময়। তো বলে ভাই এই নামে তো আমি কেউ চিনি না, নেতা বলতেছে। বলে আপনার চেনা লাগবে না, আপনি এরকম নামে ডাক দিলে এমনি এরকম 5-10 জন বাইরে হয়ে যাবে। ওরা মনে করবো ওদের খোঁজ খবর নিতেছেন, নেতা আমাদের অনেক খোঁজ খবর রাখে। বুঝতে পারছেন? তো এরকম ভিড়ের মধ্যে আন্দাজে যদি মাস্টার ভাই বলে ডাক দেই, 2-1 জন মাস্টার থাকলে সে তাকাবে না। তার মানে মানুষের অ্যাটেনশন নেয়ার
সব থেকে বেস্ট উপায় হচ্ছে তার নাম ধরে ডাক দেওয়া। এখন ফেসবুকে আপনি যখন গণহারে অ্যাড দিবেন, আপনি কি পাবলিকের নাম ধরে ডাক দিতে পারবেন? ওখানে কত নামের মানুষ আছে। আপনি যদি আব্দুল্লাহ নামে ডাক দিয়ে অ্যাড বানান, যদি মনে করেন অ্যাডে ডাক দিলেন, এই যে ভাই আপনার নাম কি আব্দুল্লাহ, তাহলে বিজ্ঞাপন আপনার জন্য, তাহলে শুধু আব্দুল্লাহ নামে যে কয়জন আছে তারা দেখবে, কিন্তু এই অল্প কয়জন দেখলে হবে? হবে না। এটা একটা ইন্টারেস্টিং আইডিয়া, আপনি কিন্তু এরকম কাজ করতে পারেন। যেমন ধরেন আব্দুল্লাহ নাম দিয়ে একটা অ্যাড বানায় অ্যাড দিলেন, যেগুলো কমন নাম, বাংলাদেশে প্রচুর কমন নাম আছে, যেমন মাসুদ খুবই কমন নাম, অনেক কমন নাম আছে, এরকম নাম দিয়ে দিলেন। এই যে মাসুদ ভাই আপনারা বলতেছি, এখন অ্যাডের শুরুতে যদি আপনি এরকম বানান যে এই যে মাসুদ ভাই আপনারা বলতেছি, দেন মাসুদ নামে যারা আছে তারা অ্যাডে অ্যাটেনশন ফিল করবে না? সেম অ্যাড আরেকটা বানাইলেন, এই যে আব্দুল্লাহ ভাই আপনারা বলতেছি, তখন আব্দুল্লাহ নামে যারা আছে তারা থেমে যাবে না? বুঝতে পারছেন? তো এরকম করে করতে পারেন। অথবা যেহেতু ফেসবুকে কোটি কোটি মানুষ আছে, এরকম এত মানুষের নাম দিয়ে বলা তো সম্ভব না। সব থেকে ইজি ব্যাপার হচ্ছে আপনি প্রোডাক্ট যার কাছে বিক্রি করতে চান, সে যে বৈশিষ্ট্যের লোক, সেই বৈশিষ্ট্যটা ধরে তাকে ডাক দিবেন। ফর এক্সাম্পল, আপনি পাবলিকের কাছে, আপনি ডাক্তারদের কাছে কিছু একটা সেল করতে চান, তখন আপনি শুরুটা করবেন এইভাবে, এই যে ডাক্তার মশাই একটু দাঁড়ান, এইভাবে। কথা বুঝতে পারছেন? যদি এইভাবে ডাক দেন, তাহলে যারা ডাক্তার কেবল তারাই তো আপনার প্রোডাক্টের কথা শুনে থামবে। যারা ডাক্তার না তাদেরকে থামার দরকার আছে। এবং আপনার টার্গেট মার্কেট কারা? যারা ডাক্তার। ধরেন আপনি ডায়াবেটিসের রোগীদের জন্য জুতা বানাইছেন, অ্যাডের শুরুটা এইভাবে করতে পারেন, আপনার কি ডায়াবেটিস আছে অথবা আপনার ফ্যামিলির পরিচিত কারো ডায়াবেটিস আছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বুঝতে পারছেন? তাহলে যাদের ডায়াবেটিস আছে সে তো অ্যাটেনশন পাবেই, তার পাশাপাশি যে তার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের ডায়াবেটিস নিয়ে চিন্তিত সে অ্যাটেনশন পাবে, যে চিন্তিত না সে অ্যাটেনশন পাবে না। যেমন আমি শিওর আমাদের সবার ফ্যামিলির কারো না কারো কম বেশি ডায়াবেটিস আছে, দুইজন একজনের নাই, কিন্তু আপনাদেরকে যদি এইভাবে বলি আপনাদের ফ্যামিলির কারো কি ডায়াবেটিস আছে, তাহলে সবাইকে অ্যাটেনশন পাবেন? পাবেন না। যারা আপনাদের ফ্যামিলির কারো ডায়াবেটিস নিয়ে চিন্তিত কেবল তারাই অ্যাটেনশন পাবেন, এবং কেবল তারাই তো আমার টার্গেট কাস্টমার। সবার কি আমার দরকার আছে? এবার আপনি প্রথম ধাপে অ্যাটেনশন নিয়ে ফেললেন, অ্যাটেনশন। এবার দ্বিতীয় ধাপে ইন্টারেস্ট, AIDA, আই হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট মানে হচ্ছে তাকে এমন কিছু বলতে হবে যেন তার ইন্টারেস্ট জাগে আপনার কথার প্রতি। প্রথমত আপনি তারা ডাক দিয়েছেন, তার অ্যাটেনশন নিছেন, তাই না? এইবার তার কোনো পেইনের কথা তাকে বলেন, তার কোনো কষ্টের কথা তাকে বলেন, যেন সে আপনার প্রতি ইন্টারেস্ট দেখায়। কি কষ্ট হইতে পারে? আপনি মনে করেন জুতো বেচবেন ডায়াবেটিসের জন্য, তখন আপনি এরকম বললেন যে ডায়াবেটিস রোগীদের জন্য হাত পা কেটে গেলে কত রকমের প্রবলেম সৃষ্টি হয়, এটা কেবলমাত্র যার কাটছে সেই জানে। এই ক্ষেত্রে মানে আপনার ফ্যামিলির কারো বা আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমরা চাই না কখনোই আপনার হাত পা কাটুক। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আপনি বললেন হাত পা কেটে গেলে কত রকমের প্রবলেম ক্রিয়েট হয়, এটা কেবলমাত্র সেই জানে। এটা একটা পেইন না? যে সকল ডায়াবেটিসের রোগীদের ডায়াবেটিস হয়েছে, যাদের হাত পা একবার কাটছে, তারা তো এটা অলরেডি বুঝে ফেলছে আপনি কি বলছেন। যাদের হাত পা কাটে নাই তাদেরও এখন মাথায় চিন্তা আসা শুরু হবে, আরে আসলেই কি ডায়াবেটিস থাকলে হাত পা কেটে গেলে অনেক প্রবলেম হয়? এরকম চিন্তা আসা শুরু হবে না? তার মধ্যে কি এবার ইন্টারেস্ট জাগছে? ইন্টারেস্ট জাগছে। এবার দ্বিতীয় ধাপে তার মধ্যে এবার ডিজায়ার জাগাইতে হবে, যে তবে চিন্তা নাই, আপনি তো নর্মালি বিভিন্ন কোম্পানির জুতা ব্যবহার করেন, তবে ডায়াবেটিস রোগীদের জন্য স্পেশাল জুতা কেউই তৈরি করে না। আমরা জানি ডায়াবেটিস পেশেন্টদের মনের কষ্ট, এই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য সুপার স্পেশালাইজড সফট অ্যান্ড প্রোটেক্টিভ শু, যেটা আপনি পায়ে দিলে আপনার পা সফট হবে, পায়ে প্রেসার কম পড়বে এবং হুটহাট কেটে যাওয়া থেকে আপনার পাকে প্রোটেক্ট করবে। এইটা বললে যারা এই নিয়ে রিয়েলি চিন্তায় আছে, যার পা আগে একবার কাটছে অথবা যে এটা নিয়ে এখন চিন্তায় পড়ে গেছে, তার মধ্যে কি এই জুতার প্রতি ডিজায়ার তৈরি হওয়ার চান্স আছে? ডিজায়ার বাড়বে না? যারা এমন জিনিসই তো আমার দরকার, এরকম তাকে কেউ ভাবে নাই। বুঝতে পারছেন? এবার ফাইনাল স্টেজে এ হচ্ছে অ্যাকশন। এবার তাকে ডাইরেক্ট অর্ডার দিতে হবে যে
আমাদের এই ডায়াবেটিস জুতায় বা আপনার জন্য তৈরি করা এই স্পেশাল জুতায় 20% ডিসকাউন্ট চলতেছে। স্টক শেষ হওয়ার আগে এখনই অর্ডার প্লেস করুন। অথবা এই ডিসকাউন্টের কথা বলতে বলতে পাবলিক এই ডিসকাউন্ট শব্দটা পচায় ফেলাইছে। কথা আমাদের এই স্পেশালের জুতায় আমাদের কোয়ালিটিতে যেমন আমরা কোনো ডিসকাউন্ট দেয় নাই, সেই রকম আমাদের প্রাইসেও কোনো ডিসকাউন্ট নাই। ডিসকাউন্ট মুক্ত একদম রেটে কিনতে এখনই অর্ডার করুন, স্টক সীমিত। আপনি এইভাবে অ্যাড দিতে পারেন, উল্টা অ্যাড, সবাই ডিসকাউন্ট দেয়, আপনি ডিসকাউন্ট বাদ দিয়ে দিলেন। বুঝতে পারছেন? এখন এইভাবে যদি অ্যাড দেন তাহলে দেখেন একজন জেনারেল মানুষ যে আপনাকে হয়তো খুব বেশি চেনে না, কিন্তু তার কিছু মানে মনের দুঃখের কথা বইলা আপনি তারে পটায় ফেলার অনেকটাই চান্স আছে। বুঝতে পারতেছেন? যেমন ট্রেনে, বাসে এই যে বিভিন্ন মলম পার্টি পাবলিকরে যে চুনা লাগায়, কেমনে? মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন প্রথমে তাদের সাথে এসে খেজুরের আলাপ শুরু করে। কেমন খেজুরের আলাপ? আপনি কি মলম পার্টি বুঝছেন তো? ওই যে বিভিন্ন লঞ্চে, বাসে মাত্র 10 মিনিটের পরিচয়, তার মধ্যেই তারা বিস্কুট খাওয়াই দিচ্ছে, সে অজ্ঞান, তারপরে তার জিনিসপত্র নিয়ে দৌড়। কেমনে সম্ভব? সে তার জীবনের কোন পেইন পয়েন্ট নিয়ে তার সাথে আলোচনা শুরু করছে। বুঝতে পারছেন? হয় কোনো মানুষের থেকে টাকা বের করার দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে হচ্ছে 3টা। হয় তার কোনো পেইন সমাধান করেন, নয় তারে কোনো স্বপ্ন দেখে আর স্বপ্ন বিক্রি করেন, অথবা তারে কোনো বিনোদন প্রদান করেন। বুঝতে পারছেন? আরো বেশ কিছু আছে। প্রথম হচ্ছে পেইন, তার জীবনে কোনো কষ্ট বা তারা ভয় দেখায় দেন। ভয়ের মার্কেট এবং বিনোদনের মার্কেট, এই দুইটা বিশাল ইন্ডাস্ট্রি। আপনি মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে অনেক মেডিকেল তারা বিভিন্ন ক্যাম্পেইন করে যে আপনার মানে 2 বছর পর পর ক্যান্সার চেক করা উচিত, কিডনি চেক করা উচিত, লিভার চেক করা উচিত, তাই না? এগুলো দিয়ে পাবলিকরা কি করে? ভয় দেখায় দেয়। যেমন কেউ যদি আপনারা বলে যে আপনার কি আসলে ক্যান্সার আছে, আপনি কি জানেন? টেস্ট করছেন? আপনি শিওর যে আপনার ক্যান্সার নাই? ক্যান্সার বড় হয়ে গেলে কিন্তু আর উপায় নাই, বয়স 30 হয়েছে মানে এখন ক্যান্সারটা চেক করে ফেলান। এরকম করে যদি কেউ বলে, আর যদি কোনো মেডিকেল ইন্ডাস্ট্রি যদি এভাবে অ্যাড দেয়, পাবলিক অনেকেই ভয় পাবে না? সবাই ভয় পাবে এটা শিওর না, কিন্তু অনেকেই তো ভয় পেয়ে যাবে, সমানে যাবে ক্যান্সার টেস্ট করতে, যাবে না? যেমন দেখেন, সো এই জন্য ভয় এবং বিনোদনের ব্যবসা অনেক বেশি। তো এই জায়গায় ঠিক একই রকম, আপনি তাকে প্রথমে ডাইকা ইন্টারেস্ট নিলেন, দ্বিতীয়তে ডাইকা অ্যাটেনশন নিলেন, দ্বিতীয়তে তার কোনো পেইন পয়েন্টের কথা বললেন বা তাকে কোনো স্বপ্ন দেখাবেন, যেই স্বপ্ন আপনি তার কাছে সেল করবেন, তৃতীয়ত তার মধ্যে ডিজায়ার তৈরি করবেন ওইটা বিক্রি কেনার জন্য, চতুর্থ তার ডিরেক্ট বলবেন যে কিনলে কিনো, না কিনলে স্টক শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি কিনে ফেলো। সিম্পল হিসাব। এটা হচ্ছে আইডা প্রিন্সিপাল। খুবই ইন্টারেস্টিং জিনিস, তাই না? ওকে, সো এগুলো যদি আপনার মোটামুটি জানা থাকে তাহলে আপনি বিজ্ঞাপন দেওয়ার জন্য রেডি বলা যায়। আচ্ছা, তো আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন জেনারেলি দেখে থাকি। তো চলেন আমরা একটা জেনারেল বিজ্ঞাপনের চেহারাটা দেখি যে কেমন। দেখেন, এটা একটা সাধারণ বিজ্ঞাপন। এরকম বিজ্ঞাপন আপনারা দেখছেন? আচ্ছা, বিজ্ঞাপনের প্রথমে কি থাকে? পেজের নাম, তারপরে কি লেখা থাকে? স্পন্সর, তারপর এখানে যে লেখাটা থাকে এটাকে আমরা জেনারেলি অনেকেই ক্যাপশন বলি, তাই না? বিজ্ঞাপনের ক্যাপশন। কিন্তু জেনারেলি এটা মূলত এটার মেইন নাম হচ্ছে প্রাইমারি টেক্সট। এটা কি? প্রাইমারি টেক্সট, বা মার্কেটিং এর ভাষায় এটাকে বলে কপি। কি বলে? কপি, COPY, কপি। তার মানে বিজ্ঞাপনের যে লেখা এটাকে বলে কপি, প্রাইমারি টেক্সট বা ক্যাপশন। এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বিজ্ঞাপনের, এটা কি? ক্রিয়েটিভ। কি? ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ হিসেবে শুধু কি ছবিই থাকে? ছবি এবং ভিডিও দুইটাই কিন্তু ক্রিয়েটিভ হিসেবে থাকতে পারে। আপনারা দেখছেন না ভিডিও অ্যাড দেখছেন আপনারা? আমি এখন সবাই দেখছেন, অথবা ইমেজ অথবা ভিডিও, এখানে একটা কিছু থাকে। এরপরে নিচের দিকে থাকে ওয়েবসাইটের নাম, এরপরে নিচের দিকে থাকে ওয়েবসাইটের টাইটেল। এটা কি? অ্যাডের টাইটেল। নিচে যে ছোট্ট করে লেখা আছে এটা কি? অ্যাডের ডেসক্রিপশন। তারপরে এটা কি? অ্যাকশন বাটন, অর্থাৎ কল টু অ্যাকশন, CTA। এখানে অর্ডার নাও, সেন্ড মেসেজ কিছু একটা লেখা থাকে। তো আপনি চাইলে ফেসবুকে মেসেজের জন্য অ্যাড দিতে পারেন, সেন্ড মেসেজ দিয়ে। আবার
ওয়েবসাইটের লিংক দিয়ে ওয়েবসাইটের লিংকের অ্যাডও দিতে পারেন, তাই না? এই বাটনে ক্লিক করলে এখন কি হবে বলো তো? এটা অ্যাড থাকলে ওয়েবসাইটে চলে যাবে, গিজারের অ্যাড যেহেতু গিজারের লিংকে চলে যাবে, সেখান থেকে গিজার অর্ডার করা যাবে, এই তো, তাই না? ওকে, এইটা ছাড়াও ফেসবুকে আমরা আরো বিভিন্ন টাইপের বিজ্ঞাপন দেখি। আর একটা খুবই কমন বিজ্ঞাপন হচ্ছে ক্যারোসেল অ্যাড। এরকম অ্যাড কি আপনারা দেখছেন? এটা পেজের নাম, এটা পেজের কপি বা প্রাইমারি টেক্সট বা ক্যাপশন যেটাই বলেন, এবং এখানে দেখেন একটা ছবি বা একটা ভিডিও নাই, কিন্তু এখানে এরকম কার্ড আকারে, এই যে এটা একটা কার্ড, ডান পাশে এটা একটা কার্ড, এখানে একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করলে কি হয় বলেন তো? কার্ডগুলো এইভাবে স্লাইড করে করে আসতে থাকে, তাই না? একটার পর একটা। এই যে এটাকে বলে ক্যারোসেল অ্যাড। ক্যারোসেল অ্যাডে কি হয় বলতো? প্রত্যেকটা প্রোডাক্টের ছবি থাকে, একটা টাইটেল থাকে, একটা ছোট ডেসক্রিপশনও দেওয়া যায়, এবং একটা কল টু অ্যাকশন বাটন থাকে। এখন কেউ যদি এই বাদামের এইটাতে ক্লিক করে, তাহলে কি মধুর লিংকে যাবে? বাদামের লিংকে যাবে। আবার কেউ যদি মধুর এটাতে ক্লিক করে, তাহলে কোন লিংকে যাবে? মধুর লিংকে যাবে। তার মানে আমরা ক্যারোসেল অ্যাডে একাধিক প্রোডাক্টের ছবি দিতে পারি, একাধিক প্রোডাক্টের লিংক দিতে পারি। ক্লিয়ার? আমরা ফেসবুকে ইমেজ অ্যাড তৈরি করতে পারি, ভিডিও অ্যাড তৈরি করতে পারি, ক্যারোসেল অ্যাড তৈরি করতে পারি, বিভিন্ন রকমের অ্যাড তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, এবার ফেসবুকের বিজ্ঞাপনের একটা সাধারণ স্ট্রাকচার আমরা ফলো করি। দেখেন, ফেসবুকের বিজ্ঞাপন দেওয়ার সিস্টেম তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, এবং আরেকটা হচ্ছে অ্যাড। ক্যাম্পেইন হচ্ছে সব থেকে বড়, অ্যাড সেট হচ্ছে তার ভিতরের পার্ট, এবং অ্যাড হচ্ছে তার ভিতরের পার্ট। ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট থাকে, অ্যাড সেটের আন্ডারে অ্যাড থাকে। যেমন আমি যদি আপনাকে বলি, এইবার রমজান মাস উপলক্ষে আমাদের প্রোডাক্টে 20% ছাড়, এইটা হচ্ছে আমাদের মূল ক্যাম্পেইন, তাই না? এটাকে তো ক্যাম্পেইনই বলে নাকি? রমজানের ক্যাম্পেইন, রমজান মাসে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, 20% ডিসকাউন্ট, তাই না? আচ্ছা, এখন এই ক্যাম্পেইনটা আপনি চাইলে একটা অ্যাড দিয়ে পুরো ক্যাম্পেইন চালাতে পারেন না সারা বছর। যেমন আপনি ফেসবুকে একটা অ্যাড বানাইলেন, রমজান মাস উপলক্ষে আমাদের শোরুমে 20% ডিসকাউন্ট, অর্ডার করতে ক্লিক করুন অথবা এমন লোকেশনে গিয়ে ভিজিট করুন, অ্যাড চালাই দিলেন, রাইট? ওকে। অথবা আপনি এবার চাইলেন না, এবার আমি একটা অ্যাড চালাবো না, আমি অনেক অ্যাড চালাবো, তখন আপনার মাথায় বিভিন্ন অ্যাড সেটের চিন্তা আসতে পারে। অ্যাড সেটের চিন্তা কি? যে আমি আমার অ্যাডগুলোকে ভাগে ভাগে তৈরি করবো। কিরকম ভাগে ভাগে? যেমন মনে করেন ঢাকা সিটিতে আমি একটা অ্যাড চালাবো, সেটা আমি পুরান ঢাকার ভাষায় তৈরি করব। ওকে। আমি চিটাগং সিটিতে একটা অ্যাড চালাবো, সেটা আমি চিটাগংয়ের ভাষায় তৈরি করব। আমি সিলেটে যে অ্যাডটা চালাবো, সেটা আমি সিলেটের ভাষায় তৈরি করব। আপনি লোকেশনের ভিত্তিতে সেপারেট অ্যাড তৈরি করতে পারেন না? তখন কি হবে? ক্যাম্পেইন কি চেঞ্জ হয়ে গেছে? ক্যাম্পেইন তো 20%-এর একই ক্যাম্পেইন আছে, কিন্তু আলাদা আলাদা লোকেশনে আপনার আলাদা আলাদা অ্যাড আপনি চালাতে পারেন না। তার মানে দেখেন, ক্যাম্পেইন একটা, কিন্তু অ্যাড সেট অনেকগুলো হয়ে গেছে। অর্থাৎ অ্যাড সেট মানে হচ্ছে টার্গেটিং, লোকেশনের ভিত্তিতে অ্যাডগুলোকে আলাদা করে দেয়। কথা কি বুঝে আসতেছে? এর ভিতরে থাকে অ্যাড। তো আমরা একটা প্র্যাকটিক্যাল দেখলে আরো বিস্তারিত বুঝতে পারবো। এখানে আপনারা বেশি মাথা না খাবাই, নো প্রবলেম। তো আমরা আজকে একটা অ্যাড দেওয়ার মতো আসলে সময় হাতে নাই, তারপর আমরা শুরু করি, আগামী ক্লাসে গিয়ে ইনশাআল্লাহ শেষ করব। ধরেন এই যে এই ড্রোনটা, আপনারা ড্রোনের ছবি দেখতে পাচ্ছেন না? ধরেন এই ড্রোনটা আমরা বিক্রি করতে চাই, ড্রোনটা বিক্রির জন্য আমরা অ্যাড দেব। সো আমরা ড্রোনে অ্যাড দেওয়ার জন্য একটা ছবি অলরেডি আমরা নিয়ে রাখছি। সবসময় মনে রাখবেন, ফেসবুকে বর্তমানে স্কোয়ার শেপের ছবি বা স্কোয়ার শেপের ভিডিও ভালো পারফর্ম করতেছে। ওকে, স্কোয়ার শেপ মানে কি? 1080 বা 1080 বা 1:1। ওকে, ফাইন। সো আমরা এই ড্রোনের ছবির জন্য দেখেন আমরা একটা লেখা রেডি করে রাখছি, যেই লেখাটা দিয়ে আমরা ড্রোনটা বিক্রি করতে চাবো। এটা হচ্ছে আকাশ ছোঁয়ার স্বপ্ন এখন হাতের মুঠোয়। এটা আমি চ্যাটজিপিটিতে বলছিলাম, ওরা এরকম বানায় দিছে, নতুন 4K ডুয়েল ড্রোনের ফিচার, স্টক সীমিত, অর্ডার করুন হাবিজাবি। হ্যাঁ, আচ্ছা, আপনারা যদি ড্রোন বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা নিশ অনুযায়ী অ্যাড দিবেন। আমি এখানে একটা জেনারেল অ্যাড দিচ্ছি,
বাট আপনারা চেষ্টা করবেন নিশ অনুযায়ী অ্যাড দিতে। কেমন নিশ অনুযায়ী অ্যাড দিতে আমি বলি, দেখেন ব্যবসা আপনারা যদি এইভাবে চিন্তা করেন তাহলে বেশ ভালো রকমের রেসপন্স জেনারেট করতে পারবেন। যেমন দেখেন ড্রোন কারা ব্যবহার করে? কন্টেন্ট ক্রিয়েটর একটা ভালো শ্রেণী আছে, আবার ব্যবসায়ীরাও আছে, তাই না? ধরেন কেউ কোনো একটা জায়গা জমির কাজ যারা করে, জায়গা জমি বিক্রি করে, তাদের কি ড্রোনের প্রয়োজন আছে? জেনারেলি নাই, আবার জেনারেলি আছে। কারণ মোস্ট অফ দ্য টাইম একটা জমির লোকেশন, এর আশেপাশে কি আছে কি নাই, এগুলো যদি ড্রোনের শট নিয়ে বোঝানো যায় তাহলে এটা অনেক ইফেক্টিভ হয় না? নর্মালি নিচে থেকে জমির একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে অ্যাড দিলে কাজ হয়, পাবলিককে বোঝানো কঠিন না? কিন্তু যদি ওপর থেকে ধরেন এই জমির ওপর থেকে ডানে এইটা আছে, বামে এইটা আছে, 1 কিলোমিটার দূরে এইটা, 2 কিলোমিটার দূরে এইটা, এই রাস্তা সেই রাস্তা, তাহলে ওই জমির লোকেশনের ভ্যালু বাড়ে না? পাবলিকরে ইজিলি বোঝানো যায় না? তার মানে আপনি যে ড্রোনের একটা ব্যবহার, যেটা নিয়ে কেউ চিন্তা করে নাই, যদি আপনি এটা চিন্তা করেন এবং এবার যদি ফেসবুকে অ্যাড দেন, এই যে আপনি কি জমির ব্যবসা করেন বা আপনি কি ফ্ল্যাটের ব্যবসা করেন, তাহলে ড্রোন ব্যবহার করে আপনার ফ্ল্যাটের বিজ্ঞাপন দিন, তারপর দেখুন ম্যাজিক। বুঝতে পারছেন? এখানেও কিন্তু দেখেন আইডিয়া প্রিন্সিপাল ফলো করা হইতেছে। প্রথমে আপনি জিজ্ঞেস করলেন আপনি কি ফ্ল্যাটের ব্যবসা করেন, এটা জিজ্ঞেস করার মাধ্যমে আপনি যারা ফ্ল্যাটের ব্যবসা করে শুধুমাত্র তাদের ইন্টারেস্ট আপনি নিয়ে আসলেন, বাকিদের কিন্তু অ্যাটেনশন বাদ, তাই না? এইভাবে আপনি আপনার প্রোডাক্টের খুব ভালো লেভেলের মানে কি বলে যে ব্যবহার হবে যে ফিল্ডে, এইটা যদি ভালো মতো আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনি গোপনে গোপনে অনেক প্রোডাক্ট সেল করে ফেলতে পারবেন, পাবলিক জানবেও না। ধরেন আপনি ফেসবুকে কারা কারা ফ্ল্যাট বেচে তাদের লিস্ট ডাউন করলেন, লিস্ট ডাউন করে তাদের অফিসে গিয়ে গিয়ে তাদেরকে বলা শুরু করলেন যে ভাই আপনি তো ফ্ল্যাটের ব্যবসা করতেছেন, কিন্তু আমি দেখছি আপনাদের ফেসবুকের অ্যাডগুলোতে কোনো ড্রোন শট নাই। তো ড্রোন শট না দিলে তো পাবলিক বুঝবে না আপনার প্রজেক্টের লোকেশনটা কোথায়। তো আপনি চাইলে ড্রোন কিনে নিতে পারেন, ড্রোন দিয়ে এরকম ভিডিও করে অ্যাড দিতে পারেন, মাত্র 30-40 হাজার টাকা আপনি একটা ভালো ড্রোন পাই যাবেন কথা কথা। বুঝতে পারছেন? এইভাবে আপনি সেল করতে পারেন। যাই হোক, আমরা মূলত এটা মার্কেটিং ক্লাস, বাট মানে মার্কেটিং আসলে সব কিছুর অনেক বড় একটা সেক্টর, তা আপনাদের সাথে সেল রিলেটেড অনেক টপিক নিয়ে কথাবার্তা হয় আর কি। যাই হোক, তো আমরা এটাকে কপি পরে করি, আগে আমরা এইটার আমরা অ্যাড দিব, ঠিক আছে? আমাদের কি কি রেডি আছে বলুন তো? আমাদের ক্যাপশন রেডি আছে, আমাদের প্রোডাক্টের ছবি রেডি আছে, এখন শুধু আমাদের ফেসবুকে গিয়ে অ্যাড দিতে হবে। তো ফেসবুকে অ্যাড দিতে কোথায় যেতে হয়? অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য আপনারা এখানেও আসতে পারেন বা বিজনেস টুলসেও যেতে পারেন, সেখান থেকে আপনারা ক্যাম্পেইনে ক্লিক করলেও অ্যাড ম্যানেজারে চলে আসবেন, ঠিক আছে? অ্যাড ম্যানেজারে আসার পর দেখেন আপনি যখন অনেকগুলো ক্লায়েন্টের কাজ করবেন, আপনার এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে। তখন আপনি কোনটায় কাজ করবেন সেটা সঠিকভাবে এখান থেকে আইডেন্টিফাই করে নিতে হবে, কিন্তু আদারওয়াইজ কিন্তু আমরা অনেককে দেখছি, অনেক স্টুডেন্ট এরকম 2-3টা অ্যাড ম্যানেজার তৈরি করছে, কিন্তু কাজ করছে একটার ভেতরে, পরে আরেকটার মধ্যে গিয়ে খুঁজতেছে, তখন কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে? সো আপনি যেইটাই কাজ করতে চান সেটা আইডেন্টিফাই করে এখানে ক্লিক করে সেটা সিলেক্ট করে সেটার ভিতরে কাজ করতে হবে। ক্লিয়ার? দেখেন এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের চেহারা। এখানে বর্তমানে থাকা ক্যাম্পেইনগুলো আছে, অ্যাড সেটগুলো আছে এবং অ্যাডগুলো আছে। ক্যাম্পেইন সেকশনে দেখেন কিছু অ্যাড অন করা আছে, এটা অন করা আছে, এটা অফ করা আছে। আপনি চাইলে এখান থেকে কোনো অ্যাড অন করতে পারেন, কোনো অ্যাড অফ করতে পারেন। ভাই পেছন থেকে কেউ একজন পানি দিতে বলুন তো। পানি এখানে আছে? কই বোতল? আজকে গলা বেশি শুকিয়ে গেছে, বুঝতেছি না। আচ্ছা, তো নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব, ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করলে দেখেন ফেসবুকে বর্তমানে 6 ধরনের ক্যাম্পেইন আপনি ক্রিয়েট করতে পারেন: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল। অ্যাওয়ারনেস হচ্ছে ধরেন কোনো কিছু বিক্রি করবেন না, শুধুমাত্র পাবলিককে একটা নিউজ শেয়ার করবেন, দ্যাটস ওয়াই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ট্রাফিক হচ্ছে আপনার ওয়েবসাইটে বেশি বেশি লোক ভিজিট করবে, এই উদ্দেশ্যে কোনো অ্যাড দিলে, কোনো কিছু সেলের উদ্দেশ্যে না। যেমন নিউজ পেপার সাইট, তাদের কি দরকার? বেশি ট্রাফিক দরকার। ট্রাফিক কি? ওয়েবসাইটে যারা ঢোকে তারাই এক একটা ট্রাফিক বা তারাই এক একটা ভিজিটর।
এই উদ্দেশ্যে যে অ্যাড দেওয়া হয় সেটাকে বলে ট্রাফিক অ্যাড। এরপরে আছে এঙ্গেজমেন্ট। আমরা সব থেকে বেশি যে অ্যাডগুলো ইউজ করব সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট এবং সেল। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার যে কন্টেন্ট আপনি দিচ্ছেন সেই কন্টেন্টে যেন বেশি এঙ্গেজমেন্ট আসে, বেশি মেসেজ আসে। আপনারা যে সেন্ড মেসেজের অ্যাডগুলো দেখেন না, এগুলো সব এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ওকে, এরপর আছে লিড ক্যাম্পেইন, এরপরে অ্যাপ প্রমোশন, এরপরে সেল। ওকে, সো আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে শুরু করি। হ্যাঁ, কারণ এর আগে আমি যেই ফেসবুকে একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা যে কোনো ক্যাম্পেইন করতে যাবেন ফেসবুক প্রায় সময় আপনাদেরকে বিভিন্ন রেকমেন্ডেশন দেবে। এটা হচ্ছে আমি আমার এই অ্যাড ম্যানেজারে অতীতে যে কাজগুলো করছি সেগুলোর ভিতরে রেজাল্ট কোনগুলোতে ভালো আসছে সেই অনুযায়ী ফেসবুক আমাকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের রেকমেন্ডেশন দেখাচ্ছে। আপনাদেরকে আপনাদের অনুযায়ী দেখাইতেও পারে, নাও দেখাইতে পারে। আর আরেকটা বিষয় সবার উদ্দেশ্যে বলে নিচ্ছি, আমরা যে ক্যাম্পেইনগুলো দেখতেছি সবার জন্য কিন্তু এই ক্যাম্পেইন মানে কিছুটা অপশন এদিক সেদিক থাকতে পারে, হুবহু সেম নাও থাকতে পারে, কারণ ফেসবুক এই প্ল্যাটফর্মগুলোকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেছে। সো এটা নিয়ে ঘাবড়ানো যাবে না। এরপরে দেখেন এখান থেকে আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে চলে আসলাম, এরপরে কন্টিনিউ। ব্যাস, এবার দেখেন আমরা বলছিলাম না ফেসবুকের অ্যাডের তিনটা ধাপ, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট এবং আরেকটা হচ্ছে অ্যাড। এই যে দেখেন উপরেও আছে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। প্রথমে ক্যাম্পেইনের নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে বোঝার সুবিধার্থে আমি ড্রোন সেল ক্যাম্পেইন এরকম একটা নাম দিলাম, ঠিক আছে। এরপরে ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা আছে সেটাই অবজেক্টিভ এঙ্গেজমেন্ট। এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস। ফেসবুকে আপনি একটা নতুন ওয়ার্ড পাবেন, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস। অ্যাডভান্টেজ প্লাস মানে হচ্ছে অটোমেটিক। কি অটোমেটিক? অ্যাডভান্টেজ প্লাস সিলেক্ট করলেন মানেই আপনি ফেসবুককে বলে দিলেন এই কাজটা অটোমেটিক হবে। ক্লিয়ার? তো আমরা এখন অটোমেটিক দিব না, আমরা সব কিছু ম্যানুয়াল রাখবো, কারণ ম্যানুয়াল না দিলে আমরা শিখতে পারবো না, অপশনই আসবে না। অটোমেটিক দিলে অপশন চলে যাবে, ঠিক আছে। এখানে যেটা যেভাবে আছে সেটা সেভাবেই থাকবে। এখানে দেখেন ক্যাটাগরি আছে, ফিনান্সিয়াল, এমপ্লয়মেন্ট, হাউজিং এবং সোশ্যাল ইস্যু বা পলিটিক্স। যদি এই চারটা ক্যাটাগরিতে আপনি কোনো অ্যাড দেন তাহলে এখান থেকে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করা লাগবে। তো ড্রোন কি এগুলোর ভেতরে পড়ে? সো আমরা কোনো ক্যাটাগরি দিচ্ছি না। এরপরে নেক্সট, প্রথম ধাপে আমাদের তেমন কোনো কাজ নাই। এবার অ্যাড সেট, আপনি অ্যাড সেটের নামটাও চাইলে এই ড্রোন সেল ক্যাম্পেইন এটা দিতে পারেন আপনাদের ইচ্ছা, তবে এখানে আপাতত কিছু দিচ্ছি না। এখানে দেখেন কনভার্সন লোকেশন। আমাদের এই অ্যাডটা যে আমরা দিচ্ছি এইটা আমরা কিসের জন্য দিচ্ছি? মেসেজের জন্য বা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি? কিসের জন্য? ধরে নিচ্ছি আমি মেসেজের জন্য প্রথম অ্যাড দিচ্ছি। ক্লিয়ার? যদি আমি ওয়েবসাইটের জন্য কিভাবে দেয় সেটা আমরা পরে দেখব। ধরে নিচ্ছি আমি মেসেজের জন্য অ্যাড দিচ্ছি, ঠিক আছে। তো সো কনভার্সন লোকেশন এখানে দেখেন কি থাকবে, মেসেজ ডেস্টিনেশন, অন ইউর অ্যাড, কল, ওয়েবসাইট, অ্যাপ। মেসেজ ডেস্টিনেশন মানে কি? মানুষজন এই আমার বিজ্ঞাপনে সেন্ড মেসেজ নামে বাটন থাকবে, সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলে আমার পেজে বা আমি হোয়াটসঅ্যাপে আমি মেসেজ পাবো। ক্লিয়ার? আমি যদি এখানে অন ইউর অ্যাড দিই তাহলে কি হবে জানেন? অন ইউর অ্যাড দিলে যেটা হবে আমার পেজের মানে যেই অ্যাডটা আছে ওখানে একটা লাইক বাটন চলে আসবে। অর্থাৎ অনেকে আছে না লাইকের জন্য অ্যাড দেয়, এটা হচ্ছে সেই অ্যাড। সো আমি অন ইউর অ্যাড এখানে দিচ্ছি না, আমি এখানে মেসেজের জন্য এখানে আবার ওয়েবসাইট দিলে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া যাবে। সো আমি মেসেজ ডেস্টিনেশনে দিচ্ছি, কারণ আমার এই মেসেজের গোল হচ্ছে মেসেজ পাঠাবে পাবলিক। ওকে, তারপর এখানে আপনি এই আইকনে ক্লিক করে আপনার যে ফেসবুক পেজগুলো আছে সেখান থেকে সেই ফেসবুক পেজগুলোকে সিলেক্ট করতে পারেন। সো এখানে আইটিবারি সিলেক্ট করা আছে, ফাইন। এবার নিচের দিকে আসলে দেখেন আপনি এখান থেকে ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নাই, দ্যাটস ওয়াই বলতেছে কানেক্ট অ্যাকাউন্ট। আপনি চাইলে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করে দিলে কি হবে, ইনস্টাগ্রামেও মানুষজন আপনাকে মেসেজ করতে পারবে। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শো করতেছে, বাট বাস্তবে আপনার এখানে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার এই পেজে দেয়া না থাকে তাহলে এখানে দেখাবে কানেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ একটা কোড আসবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ওই কোড বসিয়ে দিলেই হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। ওকে, এরপরে নিচের দিকে আসলে দেখেন পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন আছে। তো আমরা কোনটা দিব? কনভারসেশন, কারণ আমরা তো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি না, আমরা মেসেজের জন্য অ্যাড দিচ্ছি। মানুষ আমাকে মেসেজ পাঠাবে, সেই মেসেজ দেখে আমি তাকে রিপ্লাই করে অ্যাড দিব, মানে রিপ্লাই করে সেল করব। আচ্ছা, এরপর নিচের দিকে নামলে এরপর আছে বাজেট। এখানে দুইটা বাজেট আছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট আমি যদি এখানে $20 দিই তাহলে প্রতিদিন $20 সমপরিমাণ বিজ্ঞাপন খরচ হবে, মানে ফেসবুক প্রতিদিন $20 অ্যাড দিবে। আমি যদি লাইফ টাইম বাজেট দেই তাহলে একটা নির্দিষ্ট টাইম দেওয়ার অপশন আসবে, স্টার্ট ডেট, এন্ড ডেট। এখানে যদি আমি 1 মাস 2 মাস সিলেক্ট করে দিই এবং একটা বাজেট দিয়ে দিই $500, তাহলে ফেসবুক দৈনিক নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট খরচ করবে না। আমি এখানে যে ডেটটা দিব, ধরেন অক্টোবরের 1 থেকে নভেম্বরের 1, এই ডেট পর্যন্ত আমি যে ডেটটা দিব, এই ডেট পর্যন্ত আমি এখানে যত ডলার বাজেট দিব তত ডলারের অ্যাড এই পুরো ডেটটার ভিতরে সে খরচ করবে, কোনোদিন বেশি কোনোদিন কম। ক্লিয়ার? সো দুইভাবে আপনারা অ্যাড দিতে পারেন। সো আমি এখানে ডেইলি বাজেট রাখলাম, কথার কথা $20 বা $10। আপনি ডেইলি বাজেটের ক্ষেত্রে একটা এন্ড ডেট দিয়ে দিতে পারেন যাতে অ্যাডটা অমুক ডেটে গিয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায়। আপনারা যারা টাকা দিয়ে অ্যাড অ্যাকাউন্ট খুলছেন কোনো সমস্যা নেই, আপনারা টাকা হিসাব করে কত টাকা অ্যাড দিবেন সেটা দিবেন। আপনার কারেন্সি ডলার পরিবর্তে যদি টাকায় থাকে আপনি টাকায় লিখবেন, কোনো প্রবলেম নেই, যেটা থাকবে সেটাই। এরপর দেখেন, হ্যাঁ একই জিনিস, তবে আমার কাছে ডলারে বেশি ভালো লাগে, ডলারে হিসাব করা সহজ টাকার তুলনায়। দুইটা দুই কাজে ইউজ করা হয়। লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আপনার মনে করেন একটা ক্যাম্পেইন করতেছেন রমজান মাস উপলক্ষে, 29 রোজা পর্যন্ত চলবে, তো সেই ক্ষেত্রে আপনি 29 রোজার তারিখটা দিয়ে একটা বাজেট সেট করে দেবেন। ফেসবুক ডিসাইড করবে যেদিন আপনার অ্যাডের অবস্থা ভালো দেখবে সেদিন বেশি টাকা খরচ করবে, যেদিন অ্যাডের অবস্থা খারাপ দেখবে সেদিন কম টাকা খরচ করবে, এটা ফেসবুক ডিসাইড করবে। এটা হচ্ছে এইটা, এখানে আপনার কোনো মানে কি বলে যে মানে আপনার কোনো প্রভাব নাই, আপনার কোনো কন্ট্রোল নেই, ফেসবুক ইচ্ছা মতো টাকা খরচ করবে। তবে টোটাল আপনি যে অ্যামাউন্ট দিবেন অত টাকাই সে ওই মাসে খরচ করবে, এর বেশি না। কিন্তু আপনি যদি ডেইলি বাজেট দেন আপনি প্রতিদিন দেখতে পাবেন কোন অ্যাড কেমন পারফর্ম করতেছে। আপনি চাইলে বাজেট বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, অ্যাড অন করতে পারবেন, অফ করতে পারবেন। এই বিষয়টা প্রতিদিন আপনি কন্ট্রোল করতে পারেন। তো আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন, দুইটাই কাজে। $1 সর্বনিম্ন $1 অ্যাড দেওয়া যায়, হ্যাঁ ডেইলি। তবে কিছু কিছু ক্ষেত্রে ফেসবুক আবার অনেকের অ্যাকাউন্টে বলে দেয় যে তুমি সর্বনিম্ন $3 নিচে অ্যাড দিতে পারবে না, কিছু কিছু অ্যাকাউন্ট আবার দেয় $5। এক এক অ্যাকাউন্ট এক এক রকম, এটা ফেসবুকের ইচ্ছা। ওকে, এরপরে আচ্ছা অডিয়েন্স নিয়ে আজকে আর কথা বলবো না, আজকে মোটামুটি এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা অডিয়েন্স নিয়ে বাকিটুক দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে